আমরা 10.2 কিছু অঙ্ক করাবো। আজকে শেষ ক্লাস, আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার ধরবো। 11 নম্বর অঙ্কটা দেখো। 1 + x/2 এর পাওয়ার দেওয়া আছে, টোটাল পাওয়ার দেওয়া আছে 8, এর বিস্তৃতি x⁻³ এর সহগ নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু পুরোটা পদ আমরা বিস্তৃতি করব না, যখন আমরা x³ চলে আসবে তখন আমরা স্টপ করে দেবো। তাহলে আমরা মোটামুটি ভাবে শুরু করি। এটা হলো প্রথম পদ। খেয়াল করে দেখো, এখানে প্রথম পদের ক্ষেত্রে দেখো x/2 এর পাওয়ার 0, 0 মানে এটা পুরোটা জিনিসের মান হবে 1, অর্থাৎ এখানে কোনো এক্স আসতেছে না। দ্বিতীয় পদে আছে কি, এক্স এর পাওয়ার কত আসতেছে? 1। এটা হলো দ্বিতীয় পদ। তৃতীয় পদ আসতেছে কত? এক্স এর পাওয়ার কত আসতেছে? 2 x²। আর চতুর্থ ক্ষেত্রে কি আসতেছে? x/2। এই দেখো x/2, এই এক্স এর পাওয়ার 3 আসতেছিল, আর আমাকে চাইছে x³ সহগ। এখানে x³ চলে আসতেছে, অর্থাৎ এই চতুর্থ পদের ভিতরে x³ বিদ্যমান। যেহেতু চতুর্থ পদে x³ বিদ্যমান, এরপর আমরা আর বিস্তৃতি করব না, এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে রাখবো। বিস্তৃতি করলে কোনো সমস্যা নাই, কিন্তু সময়টা তোমার নষ্ট হবে। এই পর্যন্ত আমরা রাখবো। আর এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ তো আমাকে বিস্তৃতি করার কোনো প্রয়োজন নাই। আমাকে বলছে x³ সহগ নির্ণয় করতে বলছে। x³ সহগ হবে এই যে চতুর্থ পদ আছে, এই চতুর্থ পদে এক্স ছাড়া এক্স এর সাথে যেটা থাকবে আমরা সেটাকে সহগ বলি। যেমন ax, এখানে এক্স এর সহগ a, অথবা যদি বলি a এর সহগ x। যেহেতু এক্স এর সহগ চেয়েছে, সেহেতু বাকি আমরা পরিশ্রম করব না, একবারে আমরা x³ সহগটা লিখে দেবো, অর্থাৎ চতুর্থ পদটা আমরা লিখে দিলাম। এই চতুর্থ পদটা আমরা এখানে লিখে দিলাম। এখন এক্সটা কেন লিখলাম না? যেহেতু এক্স এর সহগটা চেয়েছে, সেহেতু আমরা এক্সটা লিখে সময়টা নষ্ট করবো না, যেহেতু এক্স এর সহগ চেয়েছে। এখন তোমার বিস্তারিত এই h3 আছে, এটা বর্ণনা তোমরা মোটামুটি ভাবে জানো। এই 8 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 3 বিয়োগ হবে। আর এই একের পর যাই থাকুক না কেন, এটা মান 1 হয়, এটা আমি আর লিখবো না। 1/2, 2 এর পাওয়ার 3 মানে কিউব। এরপর বাকিটা বর্ণনা করার পর, যেটা কাটাকাটি করার পর যা আসলো 7, এইটা উত্তর হবে। তা কি দ্বারা ক্ষেত্রে গেল। এখন যে অঙ্কগুলো করব, আমাকে যেভাবে চাই সেভাবে আমরা বের করব। পুরোটা বিস্তৃতি করার কোনো প্রয়োজন নাই। তোমরা যদি মনে করো যে পুরোটা বিস্তৃতি করবা, কিন্তু সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নাই। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, 2 + x/2 এর পাওয়ার 6। এই এতকে বিস্তৃতি করতে বলছে। এই পদের সাহায্যে 1.997 এর পাওয়ার 6 এর মানটা নির্ণয় করতে বলছে। 1.9975 এর পাওয়ার 6 আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারবো। এর আগে একটা অঙ্ক করেছিলাম। কিন্তু এই যে ক্যালকুলেটর সাহায্যে যে মানটা বের করবে, সেই মানটা তোমরা প্রমাণ করে দেখাতে হবে এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। কিভাবে? আমরা মোটামুটি একটা বিস্তৃতি করি। দ্বিতীয় পদ লিখলাম, তৃতীয় পদ লিখলাম, চতুর্থ পদ, পঞ্চম পদ, ইচ্ছা করলে আরো লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। যদি বলো যে আমরা এখানে 7টা পদ বিস্তৃত করতে পারো, আমি মোটামুটি 4টা পদ বিস্তৃত করছি। কেউ যদি 4টা বা 4-এর বেশি যতগুলো মনে হয় ততগুলো করলে একজাক্টলি উত্তরটা পাবে তোমরা। যদি কেউ 3টা পদ বিস্তৃত করো, তার সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু এত কম করবে না, কমপক্ষে 4টা করবে। তাহলে প্রথম ক্ষেত্রে এত বর্ণনা আর দেবো না, এটা কিন্তু আগে থেকে মোটামুটি ভাবে আলোচনা করা হইতেছিল কিভাবে কি করতে হয়। x0, এটা মান হলো 1, 2 এর পাওয়ার 6 মানে 64, আর x এর পাওয়ারটা যেহেতু 0, তার মান 1, 64 থাকবে। দ্বিতীয় পদটা ভেঙে দেখাইলাম, তৃতীয় পদটা দেখালাম, চতুর্থ পদটা দেখালাম। বাকিটা আমরা ক্যালকুলেশনটা তোমার বারবার দেখাবো না, তোমাদের দেখানো হয়ে গেছে, জাস্ট আমি একটু করে দিলাম যে কিভাবে কি আসবে। পরের লাইনটা কাটারি করলাম, 64 কাটারি করার পর যেটা আছে এটা দেখ। মূলত এইটুক করার পর আমাদের যে কাজটা করতে হবে,
তোমার এই পরেরটুকু তোমার মনে রাখতে হবে যে কিভাবে অঙ্কটা শুরু করব বা কিভাবে শেষ করবো। আমরা নেক্সট পৃষ্ঠে যাই। আমি লিখলাম। এখন দেখো এই যে লিখলাম, এই যে মানটা পাইলাম, এটা কার মান পাইলাম এখানে? 2 2 + x/4 এর পাওয়ার 6 এর মানটা বিস্তৃত করে, চারটা পদ বিস্তৃত করে আমরা এই মানটা পেলাম। কিন্তু আমাকে বলছে 1.9, তার মানে এখানে কিছু সংখ্যা আছে, এর পাওয়ার হবে 6। এই কথাটা অর্থ হলো যে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এইটার মান উপরে 2 + x/4 এর সমান হতে হবে। তা কিভাবে? আমি একটু লিখে দিলাম তোমাদের, দেখো। এই দেখো, এই 2/2 + x/4 এর মান হতে হবে এইটা। এখানে আমরা এক্স এর মানটা বের করব। ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করলাম, দুইটা ডান পাশে নিয়ে বিয়োগ করলাম, তারপর কোনাকুনি গুণ করলাম। কোনাকুনি গুণ করার পর কত পাইলাম? এক্স এর মান পাইলাম -0.01। এই মানটা আমরা এই সমীকরণে বাম দিকে বসাবো, ডান দিকে বসাবো। বসানোর পর ক্যালকুলেশন করার পর যেটা পাবো সেইটা হবে মূলত উত্তর। উক্ত বিস্তৃতি এক্স এর পরিবর্তে আমরা এটা বসালাম। দেখো এখানে 2 রইলো, বাম দিকে কিন্তু 2 আসলে 2 বসালাম, এক্স এর জায়গায় এই মানটা বসাইলাম। ডান দিকে দেখো এক্স আছে 64 ফ্রি, 64-এর সাথে কিছু নাই। এই এক্স এর মানটা বসালাম, আবার এক্স স্কোয়ার এর মানটা এটা বসালাম, এক্স কিউবের জায়গায় এই মানটা বসালাম। বাকি কাজটা তোমাদের ক্যালকুলেটরে করতে হবে। 64 যেভাবে টোটাল ক্যালকুলেটার সাহায্যে যে মানটা আসবে এটা বোঝানোর কিছুই না, তোমার টোটালি ক্যালকুলেটার সাহায্যে করবে। এর আগে কিন্তু অঙ্কটা, অর্থাৎ অঙ্কটা কোন পদ্ধতিতে করা হয়েছে সেটা তো আমাদের মনে রাখতে হবে। বাকি যে শেষে যে 2 বা 3টা লাইন লিখেছে টোটালি ক্যালকুলেটার সাহায্যে যোগ বিয়োগটা করবে। এখানে সময়টা নষ্ট করে কোনো আমার লাভ নাই। এই একটা অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। 1 + x/4 এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ, এই তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগে দ্বিগুণ। এই হলো মূল উদ্দীপক। এই হলো তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। অর্থাৎ আমার 4টা পদ আমি বিস্তৃত করবো। মনে রাখবে অঙ্কটা কিন্তু এই যে উপরে যার কাছে এন আছে, অজ্ঞাত রাশি আছে, এন এর মানটা কিন্তু আমার কাছে শেষ। তাহলে আমাকে একটা প্রশ্ন বলছে কি, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগে দ্বিগুণ। আমি এই জন্য এই যে বিস্তৃতিতে আমি 4টা পদ বিস্তৃত করবো। কেন 4টে পদ বিস্তৃত করলাম? আমাকে প্রশ্ন বলা আছে তৃতীয় আর চতুর্থ পদের সাথে একটা সম্পর্ক আছে, সেইটার জন্য। তৃতীয় পদ কোনটা? এইটা হলো তৃতীয় পদ, এটা হলো 3 নম্বর পদ, আর এইটা হলো চতুর্থ পদ। এই দুইটা পদের সাথে একটা সম্পর্ক আছে যে তৃতীয় পদের সহগটা বড় আর চতুর্থ পদের সহগটা ছোট। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে 3 নম্বরটা বড় হবে, সহগটা সহগ মানে এক্স ছাড়া যে পদটা থাকবে সেটা সহগ বলবো। এইটা মানটা এই চতুর্থ পদের চাইতে দ্বিগুণ। অর্থাৎ এই চতুর্থ পদ যদি 3 থাকে আর এটা হবে 6, তাহলে আমরা বাকি পদগুলো লিখবো না, আমি শুধু তৃতীয় পদের সহগটা লিখলাম। তৃতীয় পদ মানে এইটা তৃতীয় পদ, এইটা লিখলাম। এখানে এক্সটা লিখলাম, এক্স এর পরিবর্তে আমরা 1 বসে দিলাম। আর চতুর্থ পদটা আমরা লিখলাম এখানে, চতুর্থ পদের সহগ এই এক্স ছাড়া যা আছে আমি সেটা লিখলাম, এই চতুর্থ পদের সহগ। এটা হলো চতুর্থ পদ। এই চতুর্থ পদটা আমরা এখানে লিখলাম এক্স ছাড়া। এখন যেহেতু আমি আগে বলছিলাম চতুর্থ পদটা বড় আর তৃতীয় পদটা ছোট, না তৃতীয় পদ 3 নম্বর পদটা অর্থাৎ এই নীলকালি পদটা বড় হবে আর এই বেগুনি কালারটা হবে ছোট। সেক্ষেত্রে সমান করার জন্য আমি বেগুনি কালারটা যেহেতু ছোট, সেই জন্য আমাকে এটা 2 দ্বারা গুণ করলাম। আর যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়ার কারণে তৃতীয় পদটা নীলকালিটা বড় কিন্তু বেগুনি কালিটা ছোট, কিন্তু আমরা সমান করব, তাই আমরা 2 দ্বারা গুণ করলাম কাকে? তোমার চতুর্থ পদকে। এখন বাকিটা হলো ক্যালকুলেশন। যারা ক্যালকুলেশন পারবে না, অর্থাৎ যারা এই আগের ক্যালকুলেশনটা বুঝো না, তারা এই অঙ্কটা কোনো অবস্থাতেই করতে পারবে না। যেহেতু এখানে ক্যালকুলেশন NC2 আর NC3, এই ক্যালকুলেশনটা এটা ভালো করে বুঝতে হবে। যদি না বুঝো তাহলে পরীক্ষা যদি একটু চেঞ্জ করে দিলে অঙ্কটা পারবে না। আমি লিখলাম, দেখো সূত্র অনুযায়ী তোমার
এখানে একটা কাজ করলাম, এই 1/4, দেখো 1/4, আর ডান দিকেও আছে 1/4 কিউব। এইটার সাথে যদি আমরা এটা কাটারি করি, এখানে থাকবে 1, আর ডান দিকে কিন্তু 1/4 একটা থাকবে। এইখানে লিখলাম 1, এই দুইটা এখানে লিখলাম, এখানে কাটারি করে 1/4 থাকলো। আরো যে কাজটা করলাম কি, এই NC2, এই ফ্যাক্টোরিয়াল n, এই ফ্যাক্টোরিয়াল 2, আবার n-2, ডান দিকে ফ্যাক্টোরিয়াল n, এখানে 3 আছে ফ্যাক্টোরিয়াল 3, আবার n-3। আর 1/4টা কি করে আসে সেটা বুঝাই দিয়েছি, এইটার সাথে এটা আমরা কাটাকাটি করলাম। এখন দেখো, এই যে এই ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল নিচে ফ্যাক্টোরিয়াল 2 আছে, 2 আর 1 লিখলাম যেহেতু নির্দিষ্ট। আর এই ফ্যাক্টোরিয়াল n, এইটা কিন্তু নির্দিষ্ট না, আমরা জানি এক এক করে কমতে থাকবে। এই দেখো, প্রথমে লিখলাম আমরা n, n থেকে 1 কমলো, n থেকে 2 কমলো, আমরা 2 এখানে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার কারণটা হলো কি, আবার পরেরটা হবে n-3, এরকম করতে করতে 1 পর্যন্ত আসবে, কিন্তু এরপর বাড়তিটা লিখবো না, কারণ হলো নিচে n-2টা আছে বিদায় আমরা এইটার সাথে এটা কাটাকাটি করবো। এই চালাকিটা আমাদের মনে রাখতে হবে, না হয় কিন্তু কখনো এন মাইনাস করতে করতে কোথায় শেষ হবে, কার সাথে কোনো কাটাকাটি করে, এটা কখনো সম্ভব হবে না। এই জন্য আমরা কি করলাম, এখানে n, তারপর তৃতীয় পদটা লিখলাম n-1, আরো 1 কমালাম n-2, এখানে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিলাম, কারণ এরপর আরো কমতে থাকবে, আমরা রাখবো না, কারণ উপরটা এইটার সাথে এটা কাটাকাটি করতে যাবো। ঠিক সেম ডান দিকেও দেখো, ডান দিকে আমরা একটু কাজ করেছি, এর আগে 2 এর সাইড কাটাকাটি করে এখানে 1/2টা রেখে দিছে। এখন দেখো, এখানে ফ্যাক্টরিয়াল n, n লিখলাম, n-1 লিখলাম, n-2, আবার n-3টা দিয়ে আমরা স্টপ করলাম। কারণ স্টপ করার পিছনে কারণ, নিচে n-3 আছে, এই নিচে n-3 আছে বিদায় আমি n-3 পর্যন্ত স্টপ করে দিলাম। অন্য ক্ষেত্রে যদি যাই থাকে ওইটা আমাকে স্টপ করে দিতে হবে, কারণ এটা কেটে দিলে আর ঝামেলা থাকবে না। এইটা হলো মোর এই লাইনটাই, এই পুরো অঙ্কের ভিতরে এই লাইনটাই খুবই ইম্পর্টেন্ট লাইন। এইটা কিভাবে করেছে, এই একটা লাইনে তোমাদের মাথায় রাখতে হবে, না কিন্তু পরীক্ষা কোনো ক্যালকুলেশন করতে পারবে না। এখন দেখো, এইখান থেকে বাম দিক থেকে দেখো, এইটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, অনেক কিছু কেটে যায়। ডান পাশে বাম সাইডে দেখো, এখানে কি থাকলো, এই উপরে থাকলো n-1 থাকলো, এখানে নিচে 2 এর সাথে একজন করে 2 থাকে। ডান দিকে ওটা কাটারি করার পর থাকলো কি, এই 3 × 6, এই 3-2-1 গুণ করে 3-2-6, এটা কাটারি করার পর যা থাকে সেটা আমরা লিখলাম। এরপরও দেখো আরো অনেক কিছু যাবে, দেখো এই n-1, n-, এইটা এটা এটা কাটাকাটি চলে যাবে, আবার এই 2-র সাথে 2 কেটে যাবে। তাহলে কি থাকবে, বাম দিকে থাকবে অন, আর ডান দিকে থাকবে n-2, আর থাকবে 6। এই ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এবার কোনাকুনি গুণ করব, কোনা করে n এর মানটা বের করলাম কত, 8। আমাকে n এর মান চাইছে, শুধু n এর মানই চাই না, তারপর আবার যদি আরো চেয়েছে, কিভাবে চেয়েছে একটু পিছনের দিকে যায়, আমার n এর মান, অঙ্কটা চলে গেলাম, n এর মান নির্ণয় করতে বলছে। আরো বলছে যে বিস্তৃতিতে পদ সংখ্যা, n এর মান যেহেতু আমাকে 8 বেড়েছে, পদ সংখ্যা তার সাথে একটা বেশি হবে 9, আর এর মধ্যপদ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে ধারাটা বিস্তৃতি আছে, 9টা পদ আছে, n এর মানটা পেয়ে গেছে 8, মাঝখানে পদটা আমাকে নির্ণয় করতে হবে। মাঝখানে পদটা ইচ্ছা করলে তুমি সম্পূর্ণ বিস্তৃতি করে মাঝখানে পদটা বের করতে পারো, অথবা দেখো 9টা পদ যদি থাকে, 9টা খেয়াল করে দেখো, 1, 2, এরকম করতে করতে তোমার 9 পর্যন্ত 9টা পদ থাকে, 9টা পদের মাঝখানে থাকবে পঞ্চম পদ, মাঝখানে থাকবে পঞ্চম পদ, অর্থাৎ আমাকে পঞ্চম পদ নির্ণয় করতে বলছে। যেহেতু 9টা পদ আছে, মাঝখানে একটা পদই থাকবে, আমাকে শুধু পঞ্চম পদটা আমার বের করে বুঝে দিলাম। 9টা পদ থাকবে, 9টা পদ মানে পঞ্চম পদ হবে মধ্যপদ। n=8 হলে বিস্তৃতি পদ সংখ্যা হবে 8+1 = 9, যা বিজোড় সংখ্যা। মধ্যপদ হবে, পঞ্চম পদটাই হবে মধ্যপদ। এখন দেখো, এই পঞ্চম পদটাকে আমরা এটি দ্বারা প্রকাশ করে দিলাম, একটা সিম্বল দিলাম। এই চারটায় একটা কেন আলাদা করলাম তোমরা ভালো করে জানো।
আমরা যদি পঞ্চম পদ বের করি তার নিচে কিন্তু এক কম আসবে, আগেই তোমরা জানো, আগে শেখানো হয়েছে প্রথম ক্লাসে। এখানে 4 আসবে, একটা পদ এক কম আসবে। আমি দেখাচ্ছিলাম তৃতীয় পদ মানে 2 আসে নিচে, চতুর্থ পদ মানে নিচে 3 আসে, তাই এখানে যেহেতু পঞ্চম পদ এখানে 4 আসবে। আর তোমরা ভালো করে আরো জানো, এই এই 4টা কিন্তু এখানে চলে যায়। আর এখানে একটা এক্স ছিল, এক এটা না লেখলো আমাদের এখানে মোটামুটি ভাবে চলবে। তারপরে এটাকে বিস্তৃত করবো ফ্যাক্টরিয়াল। দেখো এই ফ্যাক্টরিয়াল 8 আর ফ্যাক্টরিয়াল 4, 4 থেকে বিগ। এক্স এর পাওয়ার 4 হবে, এক্স এর পাওয়ার 4 বার দিলে 256। বাকিটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি নিজেও করতে পারো, যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকে এইটুকুই থাকবে। আমি আর দীপজিৎ